পৃথিবীর অনেক মানুষ হয়তো ভুলেও গেছে যে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ইউক্রেনের হাতছাড়া হয়ে যাচ্ছে। আর গোটা বিশ্ব এই যুদ্ধের কারণে নানা রকমের পরিণতি ভোগ করছে। এমত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে একটি ২৮ দফা যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে এবং বোঝাই যাচ্ছে রাশিয়ার সঙ্গে আলোচনা করে এটি করা হয়েছে। যেহেতু ইউক্রেনকে যুদ্ধে নামিয়েছে রাশিয়া বিরোধী পশ্চিমা শক্তিগুলি, সেহেতু তারা এখনো ইউক্রেনের অভিনেতা প্রেসিডেন্ট জেলেনস্কিকে উস্কানি দিয়ে যাচ্ছে এই যুদ্ধবিরতি শান্তি প্রস্তাব না মানার জন্য। ইউরোপের দেশগুলি একত্রিত হয়ে জেনিভায় এই প্রস্তাবের বিরুদ্ধে সম্মিলিত বৈঠক করছে। এমত অবস্থায় একদিন যদি মনে হয় যে কালকেই যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরের দিনই আবার বোঝা যায় যে যুদ্ধ আরো বিস্তৃতি লাভ করতে দেখা যাচ্ছে। এক পক্ষ রাজি হয় তো আরেক পক্ষ বেঁকে বসে। শিশু তো সেই যুদ্ধ খেলার বলি হচ্ছে বিশ্বের সাধারণ নাগরিক। কেন যুদ্ধ থামানো যাচ্ছে না, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বলুন তো? চলুন আরেকটু বিশ্লেষণ করা যাক সেটা। 4 বছরে কত মানুষ নিহত হলো বলুন তো? অসমর্থিত হিসেব বলছে প্রায় ৩-৪ লাখ। সংখ্যা যাই হোক না কেন, যুদ্ধটি তো চলছে 4 বছর ধরে, সেটা তো মাথায় রাখতে হবে, তাই না? আর যুদ্ধ যখন চতুর্থ বছরে পা রাখে তখন সাধারণত দুপক্ষই ক্লান্ত হয়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। রুশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতা অনেকটা স্থিতিশীল, কিন্তু মানব সম্পদ এবং সরঞ্জাম ক্ষয় চোখে পড়ার মতো। ইউক্রেনের ক্ষেত্রে অবস্থাটা আরো খারাপ। অর্থনীতি চাপে, ফ্রন্টলাইনের ক্লান্তি স্পষ্ট, অনেক জায়গা দখল হয়ে গেছে এবং ক্রমাগত পিছুই হটতে হচ্ছে ইউক্রেনের বাহিনীকে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ মধ্যস্থতা যুদ্ধের গতিপথে নতুন সম্ভাবনার আভাস দিচ্ছে। তার ২৮ দফা পরিকল্পনা বিতর্কিত বলছেন কেউ কেউ, কিন্তু সত্যিটা হচ্ছে রাশিয়া প্রথমবারের মতো মার্কিন মধ্যস্থতার ভিত্তিতে আলোচনায় বসতে রাজি হয়েছে। এটাই এই যুদ্ধের গত 4 বছরের সবচেয়ে বড় কূটনৈতিক পরিবর্তন। রাশিয়ার এই নরম অবস্থান হঠাৎ আসেনি। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেমলিন বুঝতে পারছে সামরিকভাবে যতটুকু নেওয়ার তা অনেকটাই নিয়েছে, কিন্তু যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যাওয়ার খরচ বাড়ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিতে ভয়ঙ্করভাবে আঘাত হেনেছে। আর আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছে। তাই ট্রাম্প যখন শান্তি পরিকল্পনার রূপরেখা সামনে এনেছেন, রাশিয়া অন্তত আলোচনার টেবিল পর্যন্ত আসতে প্রস্তুতি দেখাচ্ছে। যদিও তাদের লাভের দিকটা এতে বেশি থাকতে পারে এমন প্রশ্ন উঠছে। এদিকে ট্রাম্প প্রশাসন জেনিভায় চলা আলোচনায় দেখছে যে ইউক্রেন এবং ইউরোপ থেকে দুদিক থেকেই প্রবল আপত্তি জমেছে তার এই প্রস্তাবে। সেখান থেকেই পরিকল্পনা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ দফা কমে এখন ১৯ দফা হচ্ছে। এটা এক ধরনের সংকেত। যুক্তরাষ্ট্র বুঝেছে যে প্রাথমিক খসড়া টেকসই নয়, কিন্তু সমস্যা এখানেও। পরিকল্পনার মূল কাঠামো বদলায়নি কিন্তু। ভূখণ্ড ছেড়ে দেওয়া, ন্যাটোর রাস্তা বন্ধ, সেনাবাহিনীর ছোট করা, এই ৩টি শর্তই ইউক্রেনের অস্তিত্বগত নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বলে ইউক্রেনের পক্ষের লোকেরা বলছে। ইউরোপের বড় নেতাদেরও আপত্তি এখানে। তারা দেখছেন যে এই প্রস্তাব রাশিয়াকে ভবিষ্যতে আরো স্বচ্ছন্দ করে তুলবে। আজ দানেৎস, লুহান্স্ক, ক্রিমিয়া স্বীকৃতি পেলে কাল অন্য জায়গা নিয়ে দাবি তুলবে হয়তো রাশিয়া। এসব কথা ইউরোপের এই কুযুক্তিগুলোতে দিচ্ছে। এ কারণেই ফরাসি প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ব্রিটিশ প্রধানমন্ত্রী সবাই ট্রাম্পকে জানিয়েছেন এই পরিকল্পনা যথেষ্ট নয়। তাদের যুক্তি, শান্তি মানে আগ্রাসীর দাবি পূরণ নয়, বরং ভবিষ্যতের আগ্রাসনকে ঠেকানো। তবে এখানে একটা অস্বস্তিকর সত্য আছে, যেটা প্রকাশ্যে তেমন উচ্চারিত হয় না। ইউরোপীয় নেতাদের আপত্তি যতটা ইউক্রেনের নিরাপত্তা নিয়ে, ততটাই তাদের নিজেদের রাজনৈতিক নিরাপত্তা নিয়েও। ইউক্রেনের প্রতিরোধ ভেঙে গেলে ইউরোপের ভেতর রাশিয়া ভীতি আরো গভীর হবে, ন্যাটোর অভ্যন্তরে চাপ বাড়বে। তাই তারা জেলেনস্কিকে সবসময় কঠোর অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছে, কেউ কেউ বলছে চাপ দিচ্ছে। এই জায়গাটি বর্তমানে সবচেয়ে বড় বিতর্কের জায়গা। অনেক নিরপেক্ষ বিশ্লেষকের মতে ইউরোপ ইউক্রেনকে এক ধরনের প্রতীক হিসেবে ব্যবহার করছে, যেন তারা রাশিয়ার বিরুদ্ধে নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী করতে পারে। ইউক্রেনের প্রতিরোধ তাই শুধু ইউক্রেনের নয়, ইউরোপেরও প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে। এর মানে এই নয় যে ইউরোপ ইউক্রেনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, কিন্তু ইউরোপের রাজনৈতিক বাস্তবতায় শান্তির মূল্যটা
তাদের কাছে ইউক্রেনের তুলনায় অন্যরকম। ইউক্রেন যুদ্ধ থামাতে চাইলে তাদের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো ইউরোপীয় নেতা তাদের ভোটারদের সামনে এটা তুলে ধরতে চান না, এটাই হচ্ছে বাস্তবতা। এদিকে জেলেনস্কির অবস্থানও বদলাচ্ছে না। তিনি কয়েকটি মৌলিক বিষয় নিয়ে 1 ইঞ্চি ছাড় দিতে প্রস্তুত নন। রাশিয়ার দখল করা কোনো ভূখণ্ডের স্বীকৃতি দিতে চান না তিনি। সামরিক সক্ষমতার উপর কোনো সীমা টানতে চান না। ন্যাটো প্রশ্নে সংবিধান পরিবর্তন করতে চান না। তার যুক্তি সহজ, এই 3টি জায়গায় ছাড় মানে ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষার ঝুঁকির মুখে ফেলা। কিন্তু যুদ্ধটা তো এসব কারণেই হয়েছিল। যুদ্ধবন্দী বিনিময়, অপহৃত শিশুদের ফেরত, রুশ সম্পদের বাজেয়াপ্তকরণ, এসব সংবেদনশীল ইস্যুতে তিনি কিছু অগ্রগতি দেখতে পাচ্ছেন, কিন্তু ভূখণ্ড প্রশ্নে সমঝোতা তার জন্য রাজনৈতিক আত্মহত্যা বলে মনে হচ্ছে। জেনিভার আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনীয় প্রতিনিধিরা ফিরে এসে বলেছেন সংশোধিত পরিকল্পনাটি আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত, কিন্তু বাস্তবিকতা টেকসই। পরিকল্পনার বিবরণ প্রকাশ করা হয়নি এখনো। রাশিয়াকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। ক্রেমলিন এটা সন্দেহের চোখে দেখছে। আর ইউরোপের দেশগুলো প্রকাশ্যে বলছে তাদের অনুমতি ছাড়া এ ধরনের কোনো শান্তি কাঠামো বাস্তবায়ন করা যাবে না। এই সব মিলিয়ে পরিস্থিতি এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে 3 পক্ষ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, মৌলিকভাবে আলোচনায় রাজি। ইউরোপও আলোচনায় যুক্ত। বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলো এক টেবিলে বসেছে এটা নিয়ে। এমন পরিস্থিতি যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম, তবুও যুদ্ধ থামছে না। কেন বলুন তো? এটাই আসল প্রশ্ন। দোষটা কার? বিভিন্ন বিশ্লেষকের মতে সমস্যার মূল জায়গা 3টি। প্রথমত, জেলেনস্কির অবস্থান এতটাই কঠোর যে কোনো রকম ভূখণ্ড সমঝোতার সুযোগ তার কাছে নেই তিনি বলছেন। রাজনৈতিকভাবে তিনি নরম হতে পারবেন না। যুদ্ধের শুরুতে তিনি যে প্রতিরোধের প্রতীক হয়েছিলেন সেটি তার জন্য শক্তিও আবার ফাঁদ। তিনি জানেন জনগণের বড় অংশ এখন আশা করে যুদ্ধ ফিরে যাবে 2022 সালের আগের সীমান্তে। এই প্রত্যাশা নিয়ে শান্তি চুক্তি প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ইউরোপ জেলেনস্কিকে আপোষের পথে হাঁটতে দিচ্ছে না, বরং উল্টোটা করছে। ইউরোপ দেখছে ইউক্রেনকে দুর্বল করে ফেলা মানে রাশিয়ার প্রভাব বৃদ্ধির সুযোগ। তাই তারা রাজনৈতিক এবং সামরিকভাবে জেলেনস্কিকে তুষ্ট রাখছে। সমালোচকরা বলছেন জেলেনস্কির প্রতিটি কঠোর অবস্থানের পেছনে ইউরোপের উৎসাহ আছে। ফলে কিয়েভের নেতৃত্ব যে কোনো প্রস্তাবকে আরো কঠিন করে তুলছে সব সময়। এর আগেও দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছে যে হয়তো একটি পক্ষ লাভবান হবে, অন্যটি ক্ষতিগ্রস্ত হবে। এটা তো হতেই পারে। রাশিয়া এই পরিকল্পনা বহু অংশে উপকৃত হবে, ইউক্রেন ক্ষতিগ্রস্ত হবে, ইউরোপ উদ্বিগ্ন হবে। এ ধরনের পরিকল্পনাকে অসম বলছেন কেউ কেউ। বাস্তবে নাকি এটা শান্তি আনবে না, তবে শান্তিটা আনবে কিভাবে? তাই জেনেভায় আলোচনা হলেও স্থবিরতা দূর হচ্ছে না। তাহলে যুদ্ধটা থামছে না, তাহলে কার কারণে? একক কারো কারণে নয়। যুদ্ধ কখনো একক কোনো পক্ষের কারণে দীর্ঘায়িত হয় না। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা বেশ দৃঢ়ভাবে বলছেন যে এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব। রাশিয়া আলোচনায় রাজি, কিন্তু কূটনৈতিকভাবে সুবিধা নিজের দিকে টানতে চায়। যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করেছে, কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। ইউরোপ শান্তি চায়, কিন্তু নিরাপত্তার হিসেব দেখে ইউক্রেনকে কঠোর রেখেই এগোচ্ছে তারা। আর জেলেনস্কি শান্তি চায়, কিন্তু কোনো ছাড় দিতে চায় না। এই 4 পক্ষের অঙ্কে যে ফল দাঁড়াচ্ছে তা হলো একটি যুদ্ধ যা থামতে চায় কিন্তু থামতে পারছে না। সবাই যুদ্ধ থামাতে চায়, কিন্তু কেউ যুদ্ধ থামাচ্ছে না। আজ যুদ্ধ না থামার সবচেয়ে বড় দায় রাজনৈতিক অবস্থানগুলোর অনমনীয়তার উপর। আর সেই অনমনীয়তায় জন্ম নিয়েছে জেলেনস্কির উপর গণতান্ত্রিক চাপ, ইউরোপের নিরাপত্তা ভীতি, রাশিয়ার ভূরাজনৈতিক লক্ষ্য আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের অসমতার মতো বিষয় থেকে। অনেকে তাই বলছেন সবাই যুদ্ধ থামাতে রাজি, কিন্তু কেউই নিজেদের ছাড় দিতে রাজি নয়, নিজে ছাড় দিতে রাজি নয়। ফলে যুদ্ধ থামি থামি করেও থামছে না। এটাই সত্য। অনেকদিন ধরেই 4 বছর ধরে একটি যুদ্ধ চলছে। আপনি ভাবুন যে ওই দেশের মানুষগুলোর কি অবস্থা, ওখানকার মানুষগুলোর কি অবস্থা। সারা পৃথিবী তার পরিণতি ভোগ করছে, কিন্তু যুদ্ধবাজ নেতারা এখনো যুদ্ধ খেলাই চালিয়ে যাচ্ছেন শিশুর মতো। সকলে একটা শিশু হয়ে গেছেন মনে হয়। তার নিজের ভাগটা তার চাই, চকলেট তাকে খেতেই হবে। তারা চকলেট খাচ্ছে আর আমাদের জীবন বিপন্ন হচ্ছে। ভালো থাকুন সবাই।